নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, কোনো শিশুর মৃত্যুই কিন্তু কাম্য নয়। শিশু মানে তো ফুল, আর কে চায় ফুল ঝরে যাক? কিন্তু আমি দেখেছি যতবার শিশুদের নিয়ে ঘটনা এসেছে ততবার এক একটা করে মন ছুঁয়ে যাওয়া এপিসোড তৈরি হয়েছে। সে কাচ্চা কালুয়ার ঘটনা হোক, বা দুই বোনের ঘটনা, বা রাক্ষস শিশু। আজও কিন্তু তেমনই সুন্দর একটা ঘটনা শোনাতে চলেছি তোমাদের। মানবাত্মা ও প্রেতাত্মার বন্ধুত্বের ঘটনা। তাছাড়া এই ঘটনায় এমনই কিছু কথা জানতে পারবে যেগুলো হয়তো আমারই মতো তোমাদেরও অজানা ছিল। ঘটনাটি শেয়ার করেছে সৌরভ, আসাম থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আসামের শিলচর থেকে আমি সৌরভ। অনেকদিন বাদে আজ আবার তোমায় একটা ঘটনা বলতে যাচ্ছি। তবে ঘটনায় যাওয়ার আগে বলি, আমাদের হিন্দু ধর্মে একটা রীতি আছে যে 5 বছরের কম কোনো বাচ্চা মারা গেলে তাকে দাহ নয়, মাটি চাপা দিতে হয়। এটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু মাটি দেওয়ার আগেও যে কিছু নিয়ম থাকে তা অনেকেই জানে না। যেমন নামকরণের আগেই যদি কোনো বাচ্চা মারা যায়, প্রথমে তার নামকরণ করতে হয়। তারপর জলদান, মধুসূদন নাম জপ, যা যা ক্রিয়া থাকে সেগুলো করতে হয়। সেসব ব্যয়বহুল আর সময় সাপেক্ষ ব্যাপার, তাই অনেকেই এসব আর করে না। কিন্তু এটা খুবই দরকারি জিনিস, না হলে সেই শিশু আত্মা নিষ্পাপ হলেও মুক্তি পায় না। এবার যদি জিজ্ঞেস করো যে কেন, সে তো আত্মহত্যা করেনি বা কোনো পাপও করেনি, তাহলে কেন মুক্তি পাবে না? উত্তর এটাই যে ধরো তুমি কোনো রাজ্যে বা কোনো দেশে বেড়াতে যাচ্ছ, বা স্কুল, কলেজ বা কোনো অফিসে জয়েন করতে যাচ্ছ। তখন যদি তোমার কোনো নাম ধাম পরিচয় না থাকে, তুমি যাবে কি করে? এখানেও সেই একই জিনিস। ইহলোক ছেড়ে তারা যখন অন্য লোকে যায়, তখন তাদের নাম পরিচয় দিতে হয়, যে আমার নাম এই, এনারা আমার মাতা পিতা, আমি এখান থেকে এসেছি, ইত্যাদি। যখন এসব পরিচয় তারা না দিতে পারে, তখন কোনো লোকই তাদের আর জায়গা হয় না। অতৃপ্ত অজ্ঞাত আত্মাদের মতোই তারা ঘুরে ঘুরে বেড়ায়। আমি এসব বিষয় টুকটাক জানি। তন্ত্র বা তান্ত্রিক বিষয় জানতে আমার খুব ভালো লাগে। তো এখন তোমায় যে ঘটনাটা বলবো, এটা আমাদেরই পাড়ার একজন ঠাকুমা আমাকে বলেছেন। আজ থেকে তাও প্রায় 20-25 বছর আগের কথা। আমাদের এলাকায় একটি বাচ্চা মারা গিয়েছিল। হতে পারে ভেতর ভেতর কোনো শরীর খারাপ হয়েছিল, ওর বাবা মা সেটা বুঝতে পারেনি। তো শেষ অবধি বাচ্চাটা মারা যায়। তারপর কিছু ভুলভ্রান্তি হয়েছিল কিনা, বা নিয়ম কাজ ঠিকঠাক মতো করেনি কিনা, সেসব আর জানি না। কিন্তু বাচ্চাটার আত্মাটা ওই বাড়িতেই রয়ে গিয়েছিল। প্রথম 5-7 মাস সেটা কেউ বুঝতে পারেনি, আগে যেমন ছিল তেমনই স্বাভাবিক। কিন্তু তারপর একদিন কি হয়েছিল, ওদের বাড়িতে কোনো একজন রিলেটিভ বেড়াতে এসেছিল। তার আবার 4-4.5 বছরের একটা বাচ্চা ছিল। তো বড়রা সবাই এক জায়গায় বসে গল্প করছে,
আর বাচ্চাটা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, বাচ্চারা যেমন করে আর কি। তো এমন করতে করতে দেখা গেল বাচ্চাটা একসময় নিজে নিজেই হাসছে, নিজে নিজে কথা বলছে। ওর মা এদিকে গল্প করতে এতটাই ব্যস্ত যে উনি সেদিকে নজরই দিলেন না। যে ভদ্রমহিলার বাড়িতে উনি এসেছিলেন তিনি একবার বললেন, কি গো মীরা, তোমার ছেলে কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে খেলা করছে? ওর মা বলল, ছাড়ো তো, বাচ্চারা তো ওরকমই করে। তো বলো, তারপর কি হলো? ফলে কেউ ওর কোনো গুরুত্বই দিল না। আসলে ওই বাড়িতে যে বাচ্চাটা মারা গিয়েছিল সে তো মরার পরও ওই বাড়িতেই ছিল। কাউকে দেখা দিত না, কিছু বুঝতে দিত না। কিন্তু শিশু মন, বাড়িতে যখন আরেকটা বাচ্চা আসে তার সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে যায়। বড়রা কি ওকে দেখতে না পেলেও বাচ্চাটা ওকে দেখতে পাচ্ছিল, ওর সঙ্গে কথা বলছিল, খেলা করছিল। তো এরপর যখন বিকেল করিয়ে সন্ধে হয়ে গেল, ওরা তখন আবারও বাড়িতে ফিরবে। তখন একটা ব্যাপার হয়। মীরা বলে যে ভদ্রমহিলা, তিনি বললেন, এ বাবা, সন্ধে হয়ে গেল, গল্প করতে করতে তো খেয়ালই করিনি গো, পরে আবার একদিন আসবো কোন, আজ উঠি গো। হ্যাঁ, বলে উনি উঠে ছেলেকে নিয়ে এরপর রওনা দিলেন। বাচ্চাটার কিন্তু বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই নেই, ঘরের এক কোণার দিকে তাকিয়ে আছে, কি যেন দেখছে। ওর মা ওকে যতই বলছে, কি দেখছিস ওদিকে, চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাবে যেতে যেতে। আর এদিকে ওই বাড়ির সেই বাচ্চাটার আত্মাটাও কিন্তু ওকে ছাড়তে চাইছে না, বন্ধুত্ব হয়ে গেছে যে ওদের। তাও ওর মা যখন ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে, ওনার ছেলে তখন বাচ্চাটাকে ডাকে, আয় আয়, আমাদের বাড়ি যাবি, আয় আয় না। বাচ্চারা যেমন করে আর কি। তো সেই ডাকে ওই বাড়ির সেই বাচ্চাটার আত্মাটা ওদের পেছন পেছন চলে যায়, ওদের সঙ্গে সঙ্গে ওদের বাড়ি পর্যন্ত চলে যায় সে। ওর মা থেকে শুরু করে ওদের বাড়ির কেউ সেটা বুঝতে পারেনি, না ওদের বাড়ির কেউ ওকে দেখতে পেত, না বাচ্চাটা কাউকে দেখা দিত। ওকে শুধু ওই বাচ্চাটাই দেখতে পেত, সবসময় ওর সঙ্গে থাকতো, খেলা করত। তো দিন কয়েক যাওয়ার পর বাচ্চাটার মা এবং বাড়ির লোকেরা একটা জিনিস খেয়াল করলো, মাঝে মাঝেই বাচ্চাটা একা একা কার সঙ্গে যেন কথা বলে, দৌড়াদৌড়ি করে, খেলা করে, খাওয়াতে গেলে বাহানা করে, ঘুমোতে নিলে ঘুমোয় না, অদ্ভুত সব আচরণ করে। ব্যাপারটা আস্তে আস্তে ওর মাও খেয়াল করে যে ওখান থেকে আসার পর থেকেই এরকমটা হয়ে আসছে। তারপর থেকেই উনি চিন্তায় পড়লেন, ওখানে যেমন করছিল এইখানেও তাই। তো ওকে এরপর অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন এরকম করে, কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে খেলে। কিন্তু বাচ্চাটা স্পষ্ট করে কিছুই বলতে পারে না। এদিকে দেখা গেল যত দিন যাচ্ছে বাচ্চাটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, দিন দিনই কেমন যেন শুকিয়ে যাচ্ছে বাচ্চাটা। হয়তো এই বাচ্চার আত্মাটা ওর কোনো ক্ষতি করতে চাইছে না, কিন্তু এইসব জিনিস সঙ্গে থাকলে তার একটা প্রভাব তো অবশ্যই পড়ে। কাজেই এরপরে বাড়ির লোকেরা বাড়িতে পুজো পাঠের আয়োজন করলেন। বাচ্চাটাকে চোখে চোখে রাখতে শুরু করলেন, ওকে একা কোথাও যেতে দিচ্ছেন না, খেলতে দিচ্ছেন না। এতে করে সেই বাচ্চাটার আত্মাটা আরো ক্ষিপ্ত হয়ে উঠছিল ওদের ওপরে। তো এরপরে ওনারা একজন পুরোহিতের সঙ্গে কথা বললেন, সমস্ত ঘটনা জানালেন তাকে।
তিনি শুনে বললেন, হাওয়া বাতাস নয়, আমার মনে হয় অন্য ব্যাপার। হয় কিছুর প্রভাবে ও এরকম করছে, নয়তো কেউ আছে ওর সঙ্গে। আমি কাল এই সময় একবার যাব তোমাদের বাড়ি, দেখতে হবে কি ব্যাপার। তো পরদিন সেই পুরোহিত মশাই ওদের বাড়িতে এলেন। বাড়িতে ঢুকে বাতাসে কিসের যেন একটা গন্ধ পেলেন। বাচ্চাটাকে দেখেও কিছু একটা আন্দাজ করতে পারলেন। বাচ্চাটা তখন ওনাকে দেখে বলতে লাগে, কি রে ঠাকুর, তুই এসেছিস কেন? যা যা, চলে যা। উনি বললেন, তুই এখানে এসেছিস কেন? কোত্থেকে এসেছিস সেটাই জানতে এসেছি আমি। বাচ্চাটা এবার আর কোনো কথা বলছে না। পুরোহিত কোনো মন্ত্র বা শক্তি প্রয়োগ কিছুই করছেন না। শান্তভাবেই এরপর জিজ্ঞেস করলেন, বলো, কেন এসেছো তুমি এখানে? কোথা থেকে এসেছো? যদি তুমি আমাকে সত্যি কথা বলো, তোমাকে মিষ্টি, মন্ডা, রাজভোগ অনেক কিছু খেতে দেব, মাছ খেতে দেব, বলো। এভাবে পুরোহিত মশাই ওখানে লোভ দেখালেন। সব কি আর তন্ত্রমন্ত্র শক্তি প্রয়োগ করে হয়? ঠান্ডা মাথায় কত সমস্যা সমাধান করা যায়। তো দেখা গেল লোভে পড়ে বাচ্চাটা সব কথা বলল। আমার নাম, পরিচয়, ক্রিয়াকাজ কিছুই ঠিক মতো হয়নি। এমনি এমনি মাটি চাপা দিয়ে দিয়েছে আমাকে। তাই আমি কোথাও যেতে পারছি না, মুক্তি পাচ্ছি না। আমি আমি ওই বাড়িতেই থাকি, ওই টিলার আশেপাশে ঘুরে বেড়াই। পুরোহিত মশাই বললেন, আচ্ছা বেশ, তাহলে তুমি এখন যাও। আজ সন্ধেবেলা ওই টিলার কাছে মাছ, মিষ্টি, মন্ডা দিয়ে তোমাকে ভোগ খেতে দেওয়া হবে, এসে খেয়ে যেও। তবে কথা দাও যে আর তুমি এখানে কখনো আসবে না। ওই লোভে পড়ে শিশুর আত্মাটি কথা দিল এবং ওখান থেকে চলে গেল। সে যেতেই পুরোহিত মশাই এরপর মন্ত্র পড়ে ক্রিয়া করে বাড়িটা বন্ধন করে দিলেন, আর ওই বাচ্চাটির হাতে একটা মাদুলি পরিয়ে দিলেন, যাতে সে আর ফিরে আসতে না পারে, আর যেন কোনো ক্ষতি করতে না পারে। এরপর কথা মতো ওই দিন সন্ধেবেলায় ওই নির্দিষ্ট জায়গায় ওকে ভোগ নিবেদন করা হয়। নানান রকম মিষ্টি, সন্দেশ, মাছ, খেলনা এসব দিয়ে আসা হয়। তারপর থেকে ওদের সঙ্গে আর তেমন কিছুই হতো না। তবে এখানকার লোকেরা বলে সে নাকি এখনো আছে ওখানে, কারণ এখনো মাঝে মাঝে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা ওর উপস্থিতি জানান দেয়। যেমন বছর দুয়েক আগে ওই টিলার ওখানে খেলতে গিয়ে একটা বাচ্চার বাতাস লেগেছিল। আবার এই যে সরস্বতী পুজোর দিন, সেদিনও একটা ঘটনা ঘটে। কাজের এখান থেকে ছুটি পেয়ে আমি সেদিন বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পথে রাস্তায় একজনের সঙ্গে দেখা। ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলাম, ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ দাদা? বলল, আরে ওই টিলার ওদিকে খেলতে গিয়ে বাতাস লেগে গেছে রে, একটু ঝাড়িয়ে নিয়ে আসি। দাদা, আমি আধ্যাত্মিকতার সঙ্গে টুকটাক যুক্ত। কোনটা সাধারণ বাতাস লাগা, কোনটা বেশি কিছু আমি বুঝতে পারি। বাচ্চাটাকে দেখেই আমার মনে হয়েছিল ওর শুধু বাতাস লাগেনি, আরো বেশি কিছু হয়েছে। মনে পড়ে যাচ্ছিল সেই ঠাকুমার মুখে শোনা সেই পুরনো ঘটনাটার কথা। টিলার ওদিকে খেলা করতে গিয়ে অনেক বাচ্চার সঙ্গে এরকম হয়েছে। ওখানে এরকম একটা জায়গাও আছে যেখানে এরকম মৃত বাচ্চাদের মাটি দেওয়া হয়। না জানি কত এরকম পরিচয়হীন অনাথ বাচ্চাদের আত্মা এখনো ঘুরে বেড়ায় ওখানে। যে বাচ্চাটার কথা বললাম সেও হয়তো এখন ওখানেই থাকে। কোনো বাচ্চা ওদিকে খেলতে গেলেই ওরা ছুটে আসে।
খেলবে বলে, বন্ধুত্ব করবে বলে। কারণ ওদের যে কেউ নেই, কোথাও ওদের জন্য এক টুকরো জায়গা নেই, কেউ ওদের খেতে দেয় না, পড়তে দেয় না। ওরা তো অত বোঝে না, বাচ্চা ওরা, শিশু আত্মা ওরা। ওরা কারো ক্ষতি করার জন্য আসে না, কিন্তু ওদের সংস্পর্শে এসে অন্য বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, বাড়ির লোকেরা ব্যস্ত হয়ে পড়ে, ওঝা ডাকে, ঝাড়ফুঁক করে। শেষে এক সময় কাচুমাচু মুখ করে আবার ওরা ফিরে যায় কোন এক অন্ধকার নির্জন গহন কিনারায়। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। ঘটনাটা শুনে যতটা না ভয় লাগলো, তার চেয়ে বেশি ভালো লাগলো। মানবাত্মা আর প্রেতাত্মার ঘটনা, শরীরী আর অশরীরীর বন্ধুত্বের ঘটনা। আশা করি ঘটনাটা তোমাদের খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে তা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর হ্যাঁ, এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, যদি চাও যে তোমাদের ঘটনাও মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে দামিনী পাল লিখেছে, আমি অনেক ছোটবেলায় মায়ের সাথে ওই মাঠের কাছেই থাকতাম, শিয়ালের ডাক শুনতে পেতাম। মমতা মণ্ডল লিখেছে, নিজের কাছের মানুষরাই খারাপ করে। রূপসী গাঙ্গুলি লিখেছে, দুটো ঘটনাই অপূর্ব, একেবারে গা ছমছমে। অজন্তা হরে লিখেছে, আজকের দুটো ঘটনাই খুব ভালো ঘটনা, সত্যি খুব খুব ভালো লাগলো। চন্দন লিখেছে, জাস্ট অসাম। দীপায়ন রয়, যাকে ছাড়া অলৌকিক তৈরি হতো না, সে লিখেছে, তোমার ভয়েস ওয়াও, জাস্ট অসাম, টেক লাভ। স্পিরিচুয়াল থেকে লিখেছে, যে যেমনই ঘটনা দিক সেগুলোকে সুন্দরভাবে রূপায়িত করার নাম অমিত দা। থ্যাংক ইউ, মন ছুঁয়ে গেল তোমার কমেন্টটা পড়ে। কেউ তো আমার পরিশ্রমটা বুঝতে পারলো। তো এছাড়াও আরও কমেন্ট করেছ অর্ক নস্কর, মৌসুমী মুখার্জি, গীতাদি, মনীষা কাকিমা, পিঙ্কি ঘোড়ই, রাতের ছায়া গল্প, মায়াদি, মিঠুন পাল, বিনয় মাইতি, পূজা রয়, অমিতা জেঠিমা, মারিয়া বারই, টিএন তিরুম, রোহিণী মালিক, মেঘা দাস সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।